ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। ভৌতিক কথা পডকাস্টের ইতিহাসে আজকে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ, এমন ঘটনা হয়তো ভৌতিক কথা পডকাস্টে এর আগে কখনো আসেনি। আজকের এই ঘটনাটা শুনলে তোমাদের গাটা ঘিন ঘিন করতে পারে, তোমাদের একদম অন্যরকম ফিল হতে পারে। ভালো জিন ধরলে কি হয়, খারাপ জিন ধরলে কি হয়, এবং একজন প্রেগনেন্ট প্রেত ধরলে কি হয়, তোমরা আজকের এই ঘটনা শুনলেই জানতে পারবে। তো আর একদম দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। এবার আমরা শুনতে চলেছি আজকের ভয়ঙ্কর, ভৌতিক, লোমহর্ষক একটি পডকাস্ট। হ্যালো সিমি। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই আমারও চলে যাচ্ছে। আচ্ছা, যেটা মেইন টপিক আমাদের আজকের ঘটনা, তোমার সাথে যেটা নিয়ে আমার এর আগেও কথা হয়েছিল, সেটা হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলাকে ভূতে ধরার ঘটনা, তাই তো? না না, প্রেগনেন্ট মহিলাকে না, বিবাহিত নয় মেয়েটা। মানে বয়স হবে হয়তো 20 বছর বয়স মেয়েটার, বিবাহিত নয়। যে মানে ওকে যে টোলটা পজেস্ট করেছিল না, সেইটা মানে প্রেগনেন্ট ছিল। এটা হলো Okay. ব্যাপার। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে তুমি শুরু করো প্রথম থেকে। হ্যাঁ, আমি তাহলে প্রথম থেকে পুরো শুরু থেকে শুরু করছি। হুম। সেটা হলো 2022 কথা। এটা আমার পাশের বাড়ি দিদি আছে, আমি দিদির নাম নিচ্ছি না, ওকে? হুম। তো দিদিরা না খুব ঠাকুর ভক্ত, মানে ওরা খুব ঘুরতে পছন্দ করে, মানে দূরে দূরে কি ঠাকুর, মানে ঠাকুর জাতীয় প্লেস গুলোতে যেতে খুব পছন্দ করে, ওকে? হুম। তো ওরা ঠাকুর জাতীয় প্লেস গুলোতে যায়, অ্যান্ড তার মধ্যে অনেক রকমের ওরা ব্লগিংও করে, ওকে? তো Okay. তারাপীঠ, তারাপীঠ জানো তো? অবশ্যই জানবে। তো তারাপীঠে ওরা একদিন গেছে। তারাপীঠের শ্মশানটা, ওখানটা রাতের সাইডটা বোধহয় ওরা কোথাও ওয়াশরুম পায়নি, ঠিক আছে? ওখানে যাওয়ার পরে ওরা ওয়াশরুম করার জন্য, মানে ওই যে মেয়েটাকে পজেস্ট করেছিল, যে দিদিকে পজেস্ট করেছিল, সেই দিদি ওয়াশরুম করার জন্য কোথাও গেছিল, ঠিক আছে? অ্যান্ড একটা ওপেন প্লেসে জাস্ট হয়তো একটু ঢাকা দেওয়ার জায়গায় ও ওখানে টয়লেট করে। তো ওখানে না অত কিছু ওরা বোঝেনি। ওরা তারপরেও 2-3 দিন ভালো তারাপীঠ পুরো ঘুরলো, পুজো দেওয়া হয়ে গেছিল, ঠিক আছে? নেক্সট টাইম ওরা ঢোকেনি আর তারাপীঠের মন্দিরটাতে। ওখান থেকে ওরা 2-3 দিন আশেপাশে থেকে খাওয়া দাওয়া করে আরো নানান রকমের যা তারাপীঠে ঘরে সব করে, শ্মশান ঘুরে, ব্লগিং গুলো পুরো কমপ্লিট করে দেন ওরা বাড়িতে ব্যাক করেছিল। বাড়িতে ব্যাক করার পরে ওর বাবা মা মানে নোটিস করছে ওদের মধ্যে না একটু পজেশন ব্যাপার বা এই গোস্ট, মানে এই জিনিসগুলো না প্রচন্ড ওদের ভালো লাগে, ইন্টারেস্টিং ব্যাপার। মানে যেখানে এইসব হয় না, ওরা বসে যায়, ওরা গল্প শোনাতেও পছন্দ করে, এই বিষয় আর শুনতেও পছন্দ করে। তো যদি কোনো রকম ভাবে রাস্তায় কিছু হচ্ছে এরকম, মানে ওরা একটু, মানে কি বলবো, একটুখানি আলাদা টাইপের আছে, যেটা হয় না খুব বেশি এক্সাইটেড মানুষগুলো এইসব বিষয়। মানে কোথাও ধরো এরকম মানে কিছু হলো, না না এখানে ভাই ভূত আছে, এরকম একটা ব্যাপার, এই যাস না ওখানে ভূত আছে, এরকম একটা ব্যাপার। তো এবার কি হয়, দিদিকে দেখছে ওনা খুব ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছে, মানে প্রচন্ড দরকারের থেকে বেশি ঘুমাচ্ছে। ওর বয়ফ্রেন্ড ওকে যখন দেখতে আসছে, ওর বয়ফ্রেন্ডের সাথে কোনো কথা বলছে না। ওর বয়ফ্রেন্ড আসছে, ওর বয়ফ্রেন্ড হয়তো ভাবছে ওর কোথাও কিছু চলছে, সেই জন্য ওর বয়ফ্রেন্ডের সাথে সেরকম একটা বেশি কথা বলছে না, ইগনোর করে চলছে। আর দিদি কারোর সাথে সেরকম একটা কথা বলতো না। আর আমিও যেতাম ওদের বাড়িতে, তো আমি যখন যেতাম দেখতাম ও আমার সাথে কথা বলতো না, সারাদিন নিজের মতো শুয়ে থাকতো, ফোনও ঘাটতো না। মানে আমরা ধরো নিজেকে একটুখানি এটা বোঝাচ্ছি যে না আমি একটু একা থাকতে চাই, ইগনোর করছি, আমরা কি করি দেখানোর জন্য একটু ফোন ঘাটি তো, বা কিছু আমার একটা করি যেটা ওরা বুঝবে যে না আমি বিজি আছি বা ইগনোর করছি, এটা আমরা ফিল করাই, ঠিক আছে? ও সেটা করাচ্ছে না, ও নিজের মতো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। অনেকবার কিছু বলার পরে চোখটা একটু খুলে তাকে হুম হুম করে আনসার করে শুয়ে পড়ছে।
মানে এখানে আমাদের সবার ফিল হচ্ছে যে ও আমাদেরকে লিটারালি ইগনোর করছে। আমিও যাওয়া বন্ধ করে দিই, আস্তে আস্তে ওর বয়ফ্রেন্ডের সাথেও মানে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর একটা বাজে জিনিস হয়ে যায়। কি ব্যাপারটা, বাজে জিনিসটা হওয়ার জায়গাটা মানে হয় মানে কি, ওর বয়ফ্রেন্ডের মিসআন্ডারস্ট্যান্ডিং ওর বয়ফ্রেন্ড অনেক কিছু ভেবে ফেলে, ওভার থিঙ্ক করে ফেলে। তো এখানে কি হয়, ও তো কিছু তো এক্সপ্লেনও করছে না, সারাদিন শুয়ে থাকে, ওর বয়ফ্রেন্ডের সাথে যে কথা বলবে সেটুকুনিও করে না। ওর বয়ফ্রেন্ডও চিন্তা, 6 না 7 ইয়ার্স এর রিলেশনশিপ ওদের, ওর বাবা মায়ের সাথে কথা বলতে এসে পাত্তা দিচ্ছে না। এরম করে না খুব একটা বেশি লক্ষণ দেখা দিয়েছে আমি বলবো না, খুব নর্মালি গেছে কিন্তু, ঠিক আছে, খুব নর্মালি। ফার্স্ট ওই 2 উইকের মতো কেউ কিছু বুঝতেই পারেনি, কিভাবে বুঝতে পেরেছে, আস্তে আস্তে করে না ও বলতো, মানে ও এরকম ভাবে বলতো যে আমার না ফিল হচ্ছে আমার শরীরটার ভেতরটা গোলাচ্ছে, মানে আমার খুব কষ্ট হচ্ছে, মানে আমার গোলাতে যেরকম প্রেগনেন্সি প্রবলেমে যেরকম গা গোলায় হয় না, ও গোলাচ্ছে। ওটা ওর মাকে বলছেন। ওর মা বেসিক্যালি কি ভাবলেন যে শরীরটা খারাপ সেই জন্য হচ্ছে, বা হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, বদহজম হয়ে গেছে, এই জন্য হয়তো গা গোলাচ্ছে। 4-5 ডেজ ধরে না ইগনোর মারা হয়েছে। দেন ওর বাবা মায়ের লাগে এটা প্রেগনেন্সি টেস্ট করানো যায়, প্রেগনেন্সি টেস্ট করায়। মেয়েটা বলেছিল যে না প্রেগনেন্সির কোনো প্রবলেম হবে না শিওর, বাট তাও ওরা টেস্ট করায় বাবা মা শিওর হওয়ার জন্য যে আমার মেয়ে ঠিক আছে কিনা। ওকে, করায়, রিপোর্ট পুরো নর্মাল, পুরো প্রবলেম না। যখন একটা মহিলা প্রেগনেন্ট হয়, এটা আমার মায়ের কাছ থেকে শোনা, আমি নিজে অতটা জানি না এই বিষয়ে, মায়ের কাছে, তো একটা মেয়ে প্রেগনেন্ট হয় না তখন ব্রেস্ট থেকে মিল্ক আসা স্টার্ট হয়। ওকে, তো ওর অনেক মানে মোটামুটি না ওই জিনিসটা হওয়ার 1 মাস কেটে গেছে এরম করে, যে গা গোলাচ্ছে, খুব একটা সিমটম নেই, অ্যান্ড ওকে দেখতে না অত্যাধিক খারাপ হয়ে যাচ্ছে, মানে রুগ্নীদের মতো। আর মেয়েটা না ওয়েট ছিল একটু, মানে মেয়েটা মোটা ছিল, একটু চবে ফিগার ছিল মেয়েটার, ভালো মানে ঠিক ছিল। মেয়েটা পুরো ঝাঁটার কাটি হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, পুরো ঝাঁটার কাটি হয়ে গেছে। ইনফ্যাক্ট মেয়েটা এখনো স্টিল ওরকম রোগায় রুগ্নী টাইপের দেখতে, স্টিল এখনো পর্যন্ত। ওর ওপরে যে এফেক্টটা পড়েছে না, ওটা এখনো পর্যন্ত বোঝা পুরো মুখের দিকে তাকালেই বোঝা যায় যে ওর বড়সড় কোনো রোগ হয়েছিল বোঝা হতো। এরপরে গিয়ে কি হয়, একদিন ওর মাকে বলে যে মা আমার এরকম ব্রেস্ট মিল্ক আসছে। ওর মা অবাক, সবাই অবাক, ওর বাবা অবাক, ওর বোন অবাক, ওর মা অবাক, ওর ঠাকুমা অবাক, সবাই অবাক, ঠিক আছে। অবাকই হওয়ার কারণ প্রেগনেন্সি টেস্ট করেছে, কোনো কিছু নেই, হুট করে এটা পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, পিরিয়ডস হচ্ছে না। এবার এটাকে আমরা কি বলবো, এটা কিসের প্রবলেম? এখনো পর্যন্ত কিছু স্টার্ট হয়নি, স্টার্টটা কিভাবে হবে আমি বলছি, কোনো গায়ে কাঁটা দেওয়ার মতো স্টার্ট হবে। এখনো পর্যন্ত সব নর্মালি। ওকে, ওর একসাথে না, আমি এক এক করে বলি, আগে বলে দিলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। কি হয়, ওর ওটা পুরো নর্মাল যাচ্ছে, মানে ওকে যে পজেস্ট করেছিল সে না বোঝাতে দিচ্ছে না, কোন রকম ভাবে বোঝাতে দিচ্ছে না, মানে ও পজেস্ট করেছে। ওকে, ও যত পেরেছে নর্মালি করার ট্রাই করেছে। অ্যান্ড ওদের ফ্যামিলি ঠাকুর ভক্ত হলো, মেয়েটা না আগাগোড়া থেকে একটু কম ঠাকুর মানতো, নাস্তিক টাইপের। ওকে, ভগবান বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না, এরকম একটা ব্যাপার। মানে ও না মানতো ভগবানকে, না মানতো একে। ওর মা বাবাকে এরকম বলতো, না তোমরা কি মানো, তোমরা কি এটা মূর্তিকে পুজো করো, মূর্তি পুজো করো, এরকম টাইপের বিহেভিয়ার, ঠিক আছে, কথাবার্তা এরকম স্টাইলের। শুনতাম এগুলো সব, শুনতে পারতাম, ওর মাও বলতো, দিদির কাছে দিদি গল্প করতো, শুনতাম, ওর মেন্টালিটি বুঝতাম। ও ঠাকুরের কাছে তো যেত না, তো ওর বাবা মা জানে সেই জন্য ঠাকুরের কাছে যেত না। আর ওনার সারাদিন এমনি একা ঘরে থাকতো, পড়তো নিজের মতো, ট্যালেন্টেড আছে, ভালো পড়াশোনা, ঠিক আছে। ও সারাদিন একা থাকতো, রুমের মধ্যে রুম বন্ধ করতো, এসি চালিয়ে হালকাটা মিউজিক অন করে আরো পড়তো। ওর বাবা ভাবছে ওরম নর্মালি হয়তো পড়ছে, ওরমই সারাদিন পড়ে। এবার কি হয়, একদিন রাতের বেলা ওর মা দেখে ঘুম থেকে উঠে, আমি ওদের না রুমটার আমি একটু ইন্ট্রোটা দিই, মানে দিয়ে দিই ভালো করে। সেটা হলো ওদের 3 তলা বাড়ি, ঠিক আছে। নিচ থেকে রুমটা যে উঠতে হচ্ছে, মানে যেটা ওদের মেইন গেটটা,
মেন গেট থেকে উঠলাম, উঠে ওদের সামনেই একটা বড় করিডর পড়ছে। করিডর মানে খুব বড় না, ঠিক আছে? করিডর কেন বলছি, ওটা ডাইনিং রুম বলতে পারো। ওকে, ডাইনিং রুম অবভিয়াসলি আলাদা। ডাইনিং রুম আছে, ডাইনিং রুমটা অনেকটা বড়। তার লেফট সাইডে দুটো রুম আছে, বেডরুম আছে, অ্যান্ড রাইট সাইডটাতে ওদের কিচেনটা আছে, ঠিক আছে? ঠিক সামনে থেকে গেলে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি উঠে গেলে ওদের একদম লেফটে পুরোটা চলে গেলে লাস্টের দিকটা ওদের মন্দিরটা পড়ছে, আর তার পিছন সাইডটার দিকে ওদের ওই দিদির বেডরুম পড়ছে। আর ঠিক উল্টো দিকে ওদের ছাদ, ছাদের উপর থেকে উঠে আর একটা ওপরে ছোট ছাদ হয় না, ওরকম ছোট ছাদের মধ্যে একটা রুম আছে। তো দিদি নিচেই থাকতো, ওপরে যেত না। যবে থেকে এটা হয়েছে দিদি আর ওপরে যায়নি, দিদি নিচে থাকতো। তো ওরা না ঘুমাচ্ছিল, দিদি পাশের একদম লাস্টে যে বললাম ঢুকতে গিয়ে করিডোর বলছি, ডাইনিং রুমের একদম যে ওখানে দুটো বেডরুম আছে, ওখানে একটা রুমে না দিদি রাত্রেবেলা ঘুমাচ্ছিল। আর জেঠিমা মানে ওর মা বাবা, ঠিক আছে? ওর মা বাবা আর ওর বোন, ওর দাদা জাহাজে কাজ করে, ও দাদা জাহাজে আছে। ওর ঠাকুমা ওপরের রুমে ঠাকুর রুমের ওখানে ঘুমাতো, আর দিদি আলাদা রুমে ঘুমাতো। ওর বোন, জেঠিমা আলাদা রুমে ঘুমাতো। জেঠিমা না একদিন হুট করে বাথরুমে উঠবে, ওয়াশরুমে যেরকম আমাদের বাথরুম মানে রাতের সময় ঘুমাতে ঘুমাতে যে ওয়াশরুম যেতে লাগে না, আমরা উঠি, তো ওরকম জেঠিমা উঠেছে। জেঠিমা ঘুম থেকে উঠে জেঠিমা বাইরে যাবেন, জেঠিমা দেখছেন ওদের গেটটা খোলা, যে বাইরে যে মেইন গেট, ও মেইন গেটটা খোলা। আর আমাদের বাড়িটা না, আমাদের যে ওদের পুরো বাড়ির পাশের বাড়িটাই আমাদের বাড়ি। মেন গেটটা খোলা, মেন গেটটা খোলা। আমাদের ঠিক মেন গেট থেকে বেরিয়ে সোজা গেলে একটা পুকুর পড়ে, আর পুকুরের মধ্যে না মাছ চাষ হয়, প্রচুর মাছ চাষ হয়। ওর মা দেখছে মেন গেট খোলা, ওর মায়ের মাথায় চিন্তা যে এত রাত্রির বেলা কে এলো বা কে খুললো, বা রাতে কি গেট দেওয়া হয়নি, টেনশনে আছে, বুঝতে পারছে না। ওর বাবাকে ডাকলো, মানে জেঠুকে ডাকলো। জেঠু বলছে না আমি তো গেট দিয়ে শুয়েছিলাম, দিদির রুমে গেছি, দিদির রুমে নেই। ওকে, আর গেট খোলা। তো জেঠিমা ভাবলো হয়তো দিদির শরীর খারাপ হচ্ছে, সেই জন্য দিদি বোধহয় হাঁটছে। তো জেঠু বললো যে ও হাঁটা হলো ছাদে হাঁটুক, বাইরে বেরিয়ে গেল। ওকে ছাদে ওপরে সব জায়গায় খুঁজলো, ও কোথাও নাই, ঠিক আছে? ওকে গেট থেকে বাইরে বেরিয়ে আমাদের রাস্তাটা পুরো দেখলো, নেই। রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে পুকুরের সাইডটা গিয়ে দেখছে, পুকুরে যে সিঁড়ি হয় জানো তো, সিঁড়ি থেকে 3-4টে সিঁড়ি নেমে গিয়ে পুকুরে নামতে হয়। দেখছে যে দিদি একটা হাত পেটের মধ্যে হাঁটু গেড়ে বসেছে, ঠিক আছে? সিঁড়িটার মধ্যে, লাস্ট সিঁড়িটার মধ্যে হাঁটু গেড়ে বসেছে। একটা হাত সাইডে ঠিক সিঁড়িটার মধ্যে রেখেছে, আর একটা হাত পেটে, যেরকম পেটে খুব ওয়েট পড়লে যেরকম পেটে হাত রাখে না, ওরকম ভাবে পেটের মধ্যে হাত রেখে, মানে একটা প্রেগনেন্ট মহিলা যেরকম পেটের মধ্যে হাত রেখে যেরকম যায় না, ওরকম হাত রেখে ও পুকুরের জলের মধ্যে কিছু শুকছে। তোমার নাক সামনে কিছু শোকে, ওরকম শুকছে। তো আমার জেঠিমা তো ফার্স্ট দেখেই, আমার জেঠিমা বললাম না যে ফার্স্টে ওরা একটু এসব জিনিস নিয়ে ইন্টারেস্টেড, মানে প্রচুর ইন্টারেস্ট ফিল করে। তো ওকে না উঠিয়ে চুলের মুঠে তুলে একটা থাপ্পড় মেরে বলে ঘরে চল। আর ও কি করে, সেই সময় চোখ বন্ধ করে সেখানে বসে পড়ে। সেই সময় সেই চোখ বন্ধ করে বসে পড়ে। টেন্সলেস হয়েছিল কি চুপচাপ নিজে বসে গেছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না, ঠিক আছে? কারণ ওকে যখন গালের মধ্যে থাপ্পড় মারা হচ্ছিল, আস্তে আস্তে যেরকম কিরে ওঠ না, ও কিন্তু হু হা করে আনসার করছিল। এবার ওকে না বাবা তুলে নিয়ে আসে, রুমে এসে শুয়ে দেয়। সকালবেলা মর্নিং যখন ওই 7-8টার সময় না, যে এরকম কিছু হলে বাবা মা একটু দেখতে আসে, এসে দেখছে ওর ব্রেস্টের সাইডের জামাটা পুরো ভিজা। ওকে, পুরো ভিজা, চিপচিপাওয়ালা কিছু একটা ফিল আসছে হাতের মধ্যে। ওর মায়ের দেখে ব্রেস্ট মিল্ক আসছে প্রচন্ড পরিমাণে। ডক্টর দেখায়, ডক্টর বলছে একজন মহিলা বা মেয়ে সে যদি কোন রকম ভাবে প্রেগনেন্ট হয় তাহলেই এই জিনিসটা হয়, নয়তো হয় না।
তো তাহলে এটার মানে এটা দেখো কি বোঝায়, এটার মানে এটাই বোঝায় যে কিছু একটা প্রবলেম হয়েছে, ওর বাবা বুঝতে চাইছে না, ওর মা বুঝছে। ওর মা না বাবাকে বলে যে এরকম কি কোনো প্রবলেম হয়েছে? তো ওর বাবা বলছে বাড়িতে ঠাকুর আছে, ঘরে ঠাকুর আছে, কি হবে ওর? তুমি নিজে ভাবে দেখো, তোমাকে বলেছে তো ঘরে মন্দির আছে, দোতলায় রাস্তার দিকে মন্দির আছে ওদের। ওই জন্য না একবার হলো ভেবে ওরা মাথা থেকে বার করে দিচ্ছে, আর মেয়েটা তত না রোগা হয়ে যাচ্ছে। কিছু একবার পর্যন্ত উৎপাত কিচ্ছু শুরু করেনি। আর একটা জিনিস না আমরা সবাই জানি, জানি কি জানি না, অনেক যারা যারা শুনছে তো তারা অনেকজন এটা শুনেছে, একবার যে পজেসড হয় না সে বারবার হতে থাকে, সে বারবার পজেসড হতে থাকে। এটা খুব ভয়, খুব হয়, আমি এটা খুব নোটিস করেছি। মেয়েটা প্রত্যেক দিন সকালে করে ঘুমাতো আর রাতের বেলা দরজা খুলে বেরিয়ে যেত, ছাদে চলে যেত, নাচ করতো, ডান্স করতো, পেটের মধ্যে হাত দিয়ে গান করতো, মানে যেন হয় না গুনগুন গুনগুন করে গান করে, ওরকম করে না, এরকম ছোট 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 করে দেখা যেত। এবার ওর বাবা একদিন বাইরে গেছেন, বাইরে কাজের জন্য গেছে 4-5 দিনের জন্য, ওর মা ঘুমাচ্ছে। ওর মা বলছে যে আজ 2 মেয়েকে নিয়ে একসাথে শোবো, একা শুতে দেবো না। মেয়েকে ডাকছে, মেয়ে উঠছে না, দিদিকে ডাকছে, দিদি উঠছে না, আর কিছু উঠছে না। দিদি রুমে গিয়ে বোনকে নিয়ে শুয়ে পড়েছেন। দিদি ঘুমাচ্ছিল, কি করে দিদির যে চুড়িদারটা ছিল বা যে কুর্তিটা পরে শুয়েছিল, সেই কুর্তিটার সাথে জেঠিমার আঁচল, যে আর জেঠিমা না অল টাইম শাড়ি পরে থাকে, মানে আমি কোনোদিন জেঠিমাকে না অন্য কোনো ড্রেস পরতে দেখিনি, সত্যি কথা। চুড়িদার একবার দুবার দেখেছিলাম, কিন্তু বেশিরভাগটা 100-এর মধ্যে 95% শাড়ি পরে, ঘুমায়ও শাড়ি পরে, শাড়ির আঁচলটা ওই চুড়িদারের মধ্যে বেঁধে দিয়েছে। দিদি রাত্রির বেলা উঠে ওই শাড়ির আঁচলটা খুলে ও পেটের মধ্যে হাত দিয়ে কল চালিয়ে ছটপট ছটপট করছে, যেরকম যেরকম মাছ কাতরায় না ওরম ছটপট ছটপট করছে। মানে শুনতে কতটা ক্রিপি লাগবে ভালো করে শোনো, খুব ছটপট করে চিল্লাচ্ছে, প্রচন্ড চিল্লাচ্ছে। মানে একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকে, সে যখন ডেলিভারি দিতে যায় এমন ভাবে চিল্লায়, জানো তো, খুব অতিরিক্ত ভাবে চিল্লায় ব্যথা যখন হয়, ওরম চেল্লাচ্ছে, খুব চেল্লাচ্ছে। ওর মা, ঠাকুমা, ওর বোন সবাই উঠে গেছে, আশেপাশের ঘর থেকেও আওয়াজ পাচ্ছি আমরা। তখন কটা বাজে? রাত্রির 2টো বাজে, 2:30 বাজে। বলছে আমার খুব পেটে ব্যথা হচ্ছে, আমার পেটে কিছু নড়ছে মনে হচ্ছে। ডক্টরকে ডেকেছে রাত্রের বেলা, ডক্টর এসে ডক্টর বলছে কিছুই তো হচ্ছে না, ওর পেটে ব্যথা করছে, ইঞ্জেকশন দিচ্ছে, পেন কিলার দিচ্ছে, না ওর পেন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক। এবার মেন কি হয় না, যারা একটু ঠাকুর ভক্ত তারা দেখবে যখনই কোনো অসুস্থ হয় ঠাকুরের নাম নেয়, ঠাকুর ঠিক করে দেবো, মেয়েকে ঠিক করে দেবো, আমরা ছেলেকে ঠিক করে দেবো, এরকম করে না। ওর মা কি করে না, ওর মা না, ও ঠাকুমা সঙ্গে সঙ্গে করে ওপর থেকে গিয়ে ওদের রাধা গোবিন্দর না বড় মন্দির আছে, রাধা গোবিন্দর যে বোতলটা, জলের বোতলটা, মানে যেটা গঙ্গা জলটা থাকে ওদের পায়ের সামনে, ওই জলটা না নিয়ে এসছে। মেয়েটা তো দেখেনি, ওর নর্মাল বোতলের মধ্যে, শিশির মধ্যে যেটা হয় না যে বিসলারির ছোট ছোট বোতলটা, একদম ছোট বোতল হয় না, ওই ছোট বোতলের মধ্যে জলটা ছিল। ও মেয়েটা তো জানে না জিনিসটা, যে জলটা নিয়ে এসছে ও ঠাকুমার হাতটাকে এমন ছাটকে ধরলো না, বলছে এটাকে আমার কাছ থেকে নিয়ে যা, কাঁদতে কাঁদতে বলছে এটাকে আমার কাছ থেকে নিয়ে যা, এটাকে আমার সামনে আনবি না, নিয়ে যা, এটাকে দূরে নিয়ে যা। তখন বলছে ও ঠাকুমাকে বলছে, নাম নিয়ে বলছে তুই এটা করিস না, তুই শান্ত হ, ঠাকুর সব ঠিক করে দেবে, রাধা গোবিন্দ সব ঠিক করে দেবে। ও জোরে চিল্লাচ্ছে, প্রচন্ড জোরে চিল্লাচ্ছে, চিল্লাচ্ছে, বলছে নাম নিস না, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, আমার কষ্ট হচ্ছে, আমার গা জ্বালা করছে, এখান থেকে নিয়ে যা, আমার বাচ্চা হবে এবার, এরম বলছে। ঠিক আছে, আর আমি তোমাকে বলি কথাটা না প্রপার বাংলা বলছিল না, ও না বলছিল একটু বাংলাদেশি টাইপের টান হয় না। আমি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটা একদমই জানি না, নয়তো আমিও বলতাম, আমরা ট্রাই করতাম, নয়তো একদমই জানি না। আর এই জিনিসগুলো আমার মুখে শোনা কথা, এগুলো আমার নিজের চোখে দেখা না, যেগুলো নিজের চোখে দেখা সেগুলো আলাদা বলছি সবগুলো। তো এরকম না, ও ঠাকুমাকে এটাও বলছে যেটাকে নিয়ে চলে যা,
ওর মা ডিটো শিওর তখন যে না মেয়ে আমার পোজেস, মেয়েকে তো ধরতে হবে, বাচ্চা হবে। এবার বুঝতে পারছে না সত্যি করে বাচ্চা হলে ট্রিটমেন্ট আছে ডক্টর, এবার ওর মধ্যে পজেশন কেস মানে চলছে, এবার বাচ্চা হচ্ছে, এবার এটাকে নিয়ে কি করবে? পাগলা বাবা মাজার চেনো? নাম শুনেছি। হ্যাঁ, খুব ফেমাস মাজার। কেউ থাকে না এত রাত্রিবেলা ওই মাজারে, কেউ থাকে না। কি করে, কারুকে দিয়ে সে পাগলা বাবা মাজারে পাঠায় কাউকে খোঁজার জন্য। কাউকে পায়নি গো, কাউকে পায়নি খুঁজে। মেয়েটা সারা রাত্রির ওরকম ছটকা ছটকি করেছে। ওর ওর ঠাকুমা কি করেছে, ওই গঙ্গা জলের যে জার আছে, পুরো গঙ্গা জলের জার, আর ওদের যে দীক্ষা নেওয়ার পর কিছু একটা জল থাকে, ওই জলটা দিয়ে ওরা কি নিজেকে শুদ্ধ করে, ঠিক আছে, ওই জলটাকে নিয়ে পুরো ওর গায়ের উপর ঢেলে দিয়েছে, মানে পুরো ওর মাথার উপর ঢেলে দিয়েছে। মেয়েটা তখন সেন্সলেস হয়ে যায়, পুরো মানে সেন্সলেস হয়ে শুয়ে পড়ে বাথরুমের মধ্যে। মেয়েটাকে ওর মা জামা টামা খোলায়, পুরো চেঞ্জ করিয়ে, পুরো ফ্রেশ করিয়ে, মাথা ফাথা পুছিয়ে ওকে শোয়ায়, ঠিক আছে। এরপরে গিয়ে কি হয়, পরের দিন ওর বাবাকে ফোন করে, নর্মালি সব বললো, সব কথা বললো যে এই হয়েছে। ওর বাবাকে বোঝালো, ওর বাবা বুঝে গেছে যে না এই তো নর্মাল কেস না। আর একটা ওর ভেতরে যখন ওই মহিলাটা আসতো না, শরীরে যখন আসতো, তখন না ঘরে একটা অন্যরকম গন্ধ দিত। কিরকম গন্ধ দিত, খুব পচা টাইপের, নাক জড়ানোর মতো পচা টাইপের গন্ধ দিত, ঠিক আছে, পচা টাইপের, নেওয়া যাচ্ছে না নাকের মধ্যে, এরকম ফালতু করে গন্ধ আসতো। তারপরে কি যাই হোক কোন রকম ভাবে এরকম ভাবে নর্মালি যেত, ঠিক আছে। ওর মা একদিন নোটিস করে, ওই জিনিসটা হওয়ারই 2-3 দিন পর নোটিস করে ওর মেয়ের ওই জিনিসটা বেশি পরিমাণে হওয়া শুরু করলো, খুব বেশি পরিমাণে হওয়া শুরু করলো। ব্রেস্ট মিল্ক আসা প্রচন্ড প্রচন্ড বেশি পরিমাণে স্টার্ট হলো, হচ্ছে না, মানে ওর কেউ ঠিক করতে পারছে না। ওর বাবাকেও বিশ্বাস করে দিয়েছে মেয়ে ঠিক নেই আমার। ওর বাবা বলে যে না, ওকে পাগলা বাবা মাজারে নিয়ে যাওয়াটা ইমিডিয়েটলি দরকার, ওকে তুলে নিয়ে গিয়ে সব পাগলা বাবা মাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বাজারের সামনে যেতে না যেতে, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, মানে ওর না ওই এরিয়ার সামনেই আসতে না চিল্লে উঠেছে, অত্যাধিক চিল্লে উঠেছে। পুরো সবাই চুপ, ডান দিক বাদিক সবাই চুপ, মানে ওর রিয়াকশন দেখে সবাই চুপ, মানে খুশি মারবে, লাঠি মারবে সাংঘাতিক ভাবে, মানে মারছে ইতিমধ্যে। ওর মাকে চুলের মুঠি ধরে বসিয়ে বলছে আমি তোর জীবন শেষ করে দেবো, আমি তোর জীবন শেষ করে দেবো। ওর মায়ের চুলের মুঠিটাকে পিছন থেকে এরকম জড়িয়ে ধরে ওর মা চিল্লাচ্ছে মাজারের বাইরে। কি করলো, ভেতর থেকে মাজারের ভেতর থেকে একজন বাবা এলো, ওকে বলছে ভেতরে আয়, কিছুতে ঢুকবে না। কতজন মিলে, ওই মেয়ে সুটকি একটা মেয়ে, পুরো রোগা হয়ে গেছে, পুরো একদম ঝাঁটার ঘাটির মতো রোগা হয়ে গেছে, 1-1.5 মাসের মধ্যে রোগা হয়েছে, ভাবতে পারছো? মানে একটা চাবি ফিগার বা একটা মোটা ফিগার থেকে ঝাঁটার ঘাটি রোগা হয়েছে 1-1.5 মাস, যেটা নাকি মানে এক্সারসাইজ করে 4-5 মাসে মানুষ কমাতে পারে না। চোখের তলায় পুরো ডার্ক সার্কেল ভর্তি, মুখে রিঙ্কলস চলে এসছে। ওকে কোন রকমের ওইসব কি সব বলে ওকে ঢুকিয়েছেন, ঢুকে তো সাংঘাতিক চেল্লামিল্লি, আমার গা জ্বালা করছে, আমাকে এখান থেকে বেরোতে দে, আমি বেরাবো, আমি নয়তো কিন্তু সব ছাড়কাড় করে দেবো, আমি জীবন শেষ করে দেবো, আমি কিন্তু ওকে শান্তি থাকতে দেবো না। চিল্লাচ্ছে, এই কথাটাই বারবার রিপিট করছে, আর চিল্লাচ্ছে, সাংঘাতিক চেল্লাচ্ছে। আচ্ছা, তখন যিনি ছিলেন, যে বাবা ছিলেন বা তান্ত্রিক ছিলেন, যাই বলা হোক, ওঝা ছিলেন, যেটাই বলে, উনি ওকে বলেন
তুই কে আর কোথা থেকে এসছিস, আর কেন ওই মেয়েটার জীবনটা নষ্ট করছিস। পুরো চুপ, কোনো কথা বলছে না, কোনো কথা না। বলছে, ওই তান্ত্রিকটা বলছে যে তুই বলবি নাকি তোর গায়ের মধ্যে আমি মন্ত্র পড়া জলটা মারবো, তুই নিজের মুখে বলবি নাকি আমি তোর গায়ের মধ্যে মন্ত্র পড়া জলটা মারবো। তখন বলছে আমি তো আসিনি, ও আমাকে ডেকে নিয়ে এসছে, আমি তো চুপচাপ ওখানে শুয়েছিলাম, ও আমার গায়ের উপরে এসে বাথরুম কেন করলো। ও বললো না না, এরম ভাবে ঠিক বলেছে যে আমি তো চুপচাপ শুয়েছিলাম, ও আমার উপরে এসে পেচ্ছাপ কেন করেছে, এরকম ভাবে বললো। তখন তান্ত্রিকটা বলছে যে কোথায় পেচ্ছাপ করেছে। বলছিল ওই তো শ্মশানের সামনে আমি শুয়েছিলাম, ওখানে এসে আমার উপরে পেচ্ছাপ করে দিয়েছে। আমার পেটে একটা বাচ্চা আছে, ও একবার এটা বুঝলো না, আমার বাচ্চার উপরে পেচ্ছাপ করে দিল। তখন বলছে যে ও নিজে একটা বাচ্চা মেয়ে, ও বুঝতে পারেনি, ওকে ছেড়ে দে। বলছে না আমি ওকে ছাড়বো না, বলছে আমি ওকে ছাড়বো না, ও আমার বাচ্চাটাকে জন্ম দেবে, ও আমার বাচ্চাকে দুনিয়া দেখাবে, এরম ভাবে বলছে। বলছে ও আমার বাচ্চাকে দুনিয়া দেখাবে, আমি ওকে ছাড়বো না। তখন বলছে যে তাহলে সেই দিনকার তুই চেল্লাচ্ছিলিস কেন। বলছে সেদিনকার আমার ব্যথা হচ্ছিল, এরম না বলছে আমার ব্যথা হচ্ছিল, আমার ব্যথা হচ্ছিল। তাহলে সেদিনকার তোর বাচ্চা হয়নি। তখন বলছে যে না হয়নি, সেদিনকার পেটে ব্যথা হচ্ছিল, শরীরে ব্যথা হচ্ছিল, এগুলো গেল পুরো। বলছে তুই ছাড়বি না, তোর ঘাড় ছাড়বে। বলছে আমাকে কেউ ছাড়াতে পারবে না, আমি আবার আসবো। তখন বলছে তাহলে তুই মর। তখন নাকি বিশাল চিল্লে কাঁদছে আর বলছে আমার পেটে একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে শেষ করিস না, আমাকে আমার বাচ্চাটার জন্য থাকতে দে, আমার বাচ্চাটা জন্ম হয়ে গেলে আমি মুক্তি পেয়ে যাব, এটা বলছে। তখন বলছে তোর এই বাচ্চা জন্ম নেবে না, ও একটা মানব দেহ, এই বাচ্চাকে জন্ম দেওয়া সম্ভব নয়, তুই চলে যা, ওর জীবন শেষ করিস না। তখন বলছে না আমি যাব না। এবার তো প্রচন্ড মানে পরিমাণে ওর গায়ে জল দিচ্ছে, যেগুলো করার পরে এট লাস্ট উনি বলছে, ওই যে প্রসেস করেছিল যে মহিলা, উনি বলছে আমি চলে যাচ্ছি, আমার গায়ে এরম জল দিস না, আমার সন্তানের কষ্ট হবে, আমার কষ্ট হলে আমার সন্তানের কষ্ট হবে, এরম দিস না, আমি চলে যাচ্ছি। বলছে কি করে বিশ্বাস করব যে তুই চলে যাচ্ছিস। তখন বলছে মানুষের মুখের কথার দাম থাকে না, আমাদের মুখের কথার দাম থাকে। আমি একবার যখন বলেছি আমি চলে যাব, আমি আর ফিরে এখানে আসবো না। বলছে প্রমাণ কি দিবি যে চলে যাচ্ছিস। তখন বলছে যে সামনে গাছটা আছে, গাছের একটা ডাল ভেঙে, দুটো ডাল ভেঙে পড়বে। বলছে তাহলে চলে যা। মেয়েটাকে ছাড়লো, আর সত্যি করে যখন মেয়েটা অজ্ঞান হলো, সামনের গাছ থেকে দুখানা ডাল ভেঙে পড়লো। সবাই দেখেছে এটা, সবাই যারা গেছিল সবাই দেখেছে, সঙ্গে সঙ্গে দুখানা ডাল ভেঙে পড়লো। কতটা ক্রিপিয়ান সাংঘাতিক ভাবো জিনিসটা। কি হয়েছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি তোমাকে বলি, নর্মাল পজেস্ট করলে আলাদা, এই পজেশনের কেসে একটু ব্যাপারটা কিরকম বলতো, একটু ডিস্টার্বিং আছে। কারণ মহিলাটা মানে প্রেগনেন্ট থাকাকালীন যেভাবেই হোক না কেন, যে সুইসাইড করে হোক বা যা করেই হোক, অনিচ্ছাতেই মারা গেছেন, এটা বোঝা যাচ্ছে। কারণ অনিচ্ছাতে মারা গেছেন বলে ওর সোলটা ঘুরছেন, এটা হয়েছে। এবার আমি বলি, একটা কথা বললাম না, একবার যে পজেস্ট হয় সে বারবার ধরে হয়, মেয়েটা না নর্মাল হয়ে যায়, পুরো নর্মাল হয়ে যায়, পাস্ট লাইফ যেরকম ছিল ওরকম টাইপের
ডিলিট করা স্টার্ট করে, আবার এগেন স্টার্ট হয়ে যায়, পুরো একদম বিন্দাস আছে, পুরো ভালোই আছে, ঠিক আছে। ও রাস্তা থেকে যাচ্ছে, আমাদের বাড়ির ঠিক কিছুটা পিছনে না একটা কবরস্থান আছে, মুসলিমদের কবরস্থান আছে। কবরস্থানের পাশের রাস্তা দিয়ে ভেতরে যাওয়া যায়, রাস্তা আছে, মানে কবরস্থানটার গায়ে ধরে গলি থেকে যাওয়া যায়। ও সব নর্মাল, সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম না। 3-4 মাস বেশি কেটে গেছে। 8:30 কি 9টার দিকে ওর বান্ধবীর বাড়িতে যাচ্ছে হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে এটা যখন ও বললো যে এটা এবার এটার পরে কি সব ওর মা বাবা বলেছে, এই জিনিসটা অব্দি ও বলেছে। ও বলছে যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি খুব সুন্দর আতরের গন্ধ পাচ্ছি। আমি অত্যাধিক সুন্দর আতরের গন্ধ পাচ্ছি, এতটাই আতরের সুন্দর গন্ধ পাচ্ছি, আমার পাশে রাস্তায় সেই মুহূর্তে থেমে গেল। আমি দাঁড়িয়ে গেলাম ওই গন্ধটার জন্য, যে দাঁড়িয়ে 2 মিনিট ওই গন্ধটাকে আমি, মানে হয় না যে আমি শুকে তারপরে আমি এগাবো, এর এতটাই অ্যাট্রাকটিভ একটা আতরের গন্ধ পেল। বলছে ঠিক আতরের গন্ধটা আমি নাকে নিয়ে 2 পা এগাবো, আমার শরীরটা পুরো ভারী হয়ে যাচ্ছে। এটা দিদি বলছে, আমার শরীরটা প্রচন্ড ভারী হয়েছে, মনে হচ্ছে আমার পা উঠছে না। আর ঠিক তার 5 কি 6 সেকেন্ডের মধ্যে একটা পচা বিশ্রী গন্ধ হয়, মনে হচ্ছে না পচা কবর থেকে কেউ মানে কোনো দেহ বার করেছে, এরকম মানে একটা গন্ধ বেরোচ্ছে। বলছে এটার পরে আমার আর কিছু মনে নেই, গন্ধটার পর থেকে আমার কিছু মনে নেই যে কি হয়েছে। ওর বান্ধবীর বাড়িতে গিয়ে নাকি বান্ধবীর সাথে কথা বলেনি, চুপচাপ বসেছিল। তারপরে নাকি ওর বাবা ওকে ফোন করছে, ও ফোন তুলছে না কারোর, ওর বান্ধবীকে ফোন করে। ওর বান্ধবী তখন বলে যে না ও আমার কাছেই আছে, বসে আছে, ও স্টাডি করছে আমার সাথে। ওর বাবা বলছে তাহলে আমি ওকে নিয়ে আসছি। ওর বাবা ওকে রাত্রিবেলা নিয়ে গেল। মেয়ে সারা রাত ঘুমালো, সারা সকাল ঘুমালো, পরের দিন বিকালে ঘুম থেকে উঠেছে, চূড়ান্ত সুন্দর দেখতে হয়ে গেছে, চূড়ান্ত সুন্দর, মানে কল্পনা করার বাইরে। এত মুখটা গ্লো করছে, ওই এক রাতের মধ্যে ওর মুখের ডিফারেন্স দেখা যাচ্ছে, কি বলবো তোমাকে, পুরো মনে হচ্ছে কেউ জাদু করেছে ওর মুখে। পুরো মনে হচ্ছে আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, পুরো মানে কি আফটার বিফোর করলে না মনে হবে যেন 4-5 মাস কালের ফটো আফটার বিফোর করা হচ্ছে। কি চূড়ান্ত সুন্দর দেখতে হয়ে গেছিল ওর মুখটা। আমি সেদিন করে বাড়িতে গেছিলাম ওই 7-8টার দিকে, মুখ প্রচন্ড গ্লো করছে, ফর্সা হয়ে গেছে, গালটা কি চকচক করছে, আলাদাই লেভেলের, ফিগারটা মনে হচ্ছে কি দারুণ, পুরো মুখ থেকে সব স্পট দূর হয়ে যাচ্ছে। মেটার না কাজ করতো, বিজনেস করতো, ওই হয় না যে হ্যান্ডমেড জুয়েলারিজ, মেয়েটা হ্যান্ডমেড জুয়েলারিজ বানাতো, নিজের হাতে বানিয়ে জুয়েলারি সেগুলো সেল করতো। সেই মেয়েটার আয় উন্নতি মারাত্মক বেড়ে গেল, কিন্তু মেয়েটা কারোর সাথে কথা বলতো না, সারাদিন নিজের মতো থাকতো। ওর মা শুধু দেখতো ওর থাইয়ে ব্লাড জমে যাচ্ছে, ওর হাতে ব্লাড জমে যাচ্ছে, ওর পেটে ব্লাড জমে যাচ্ছে, মানে প্রাইভেট পার্টে ওর ব্লাড জমে যাচ্ছে। এটা হলো ওর মা না নোটিস করতে পারে। ওর মা ওকে জিজ্ঞেস করতে, তুই তো পড়ে গেছিস, তোর কি ও মেরে। এবার ওর বয়ফ্রেন্ড ওর বাড়িতে আসে, ঠিক আছে, ওর মা হয়তো ভাবছে ওর বয়ফ্রেন্ড আসছে, ওদের মধ্যে কোনো মারপিট ফারপিট হলো, বা বুঝে নাও আরো কিছু হয়তো ভাবতেও পারে সেটা। তো সেই জন্য ওর মা না একটু ইগনোর করে যেত, যে ওরা বড় হয়েছে, ওটা ওদের প্রাইভেট ব্যাপার। ওর মা তো না দেখতে যেত না, জিজ্ঞেস করতো, আর মেয়ে বলতো না ঠিক আছে, আমি হয়ে যেত ব্যাপার। আর মেয়েকে দেখছে সুন্দর হয়ে যাচ্ছে, কারণ সে যদি ডিপ্রেস থাকে তো সে তো বাজে দেখতে হয়ে যায়, কষ্ট থাকলে তো বাজে দেখতে হয়ে যায়, সেটা দেখতে কিন্তু আরো সুন্দরী হয়ে যাচ্ছে, মানে রূপ সুন্দরী হয়ে যাচ্ছে। সবাই ওকে দেখে বলতো কি রে কি করছিস মুখে, তুই সুন্দরী হচ্ছিস কেন। গেল মেয়েটার আয় উন্নতি মারাত্মক বেড়ে গেল। মেয়ে নিজের টাকা দিয়ে দুখানা আইফোন কিনলো, ওই নিজের হ্যান্ডমেড, কোনো দোকান বসায় না কিন্তু, ওই তোমার ব্লগিং করে 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 কিভাবে বানাচ্ছে ওরকম করে করে ছাড়তো। তাও ওই যে ব্লগিং করতো, ব্লগিং এর বেশি সাবস্ক্রাইব ছিল না, ঠিক আছে,
তো ওখান থেকে যে আর্ন হবে সেটার কোনো ব্যাপার ছিল না। ওই হ্যান্ডমেড যেগুলো বানাতো ওখান থেকে বোধহয় ও মান্থলি 60,000 70,000 করে কামাতো। বুঝে নাও তাহলে কোন লেভেলে। আমি তোমাকে আরো এক্সপ্লেন করে দিচ্ছি ভেঙে ভেঙে। ধরো একটা কানের কিনলে, কানেরটার প্রাইস ধরো বড় যে টেনে টেনে 200 টাকা, কানেরটার দাম 200 টাকা। আমি টেনে টুনে বললাম, হ্যান্ডমেড জুয়েলারি তো টেনে টুনে 200 টাকা বললাম। তাহলে বুঝে নাও ওর কত সেল হতো। এরকম করে ওর উন্নতি বাড়লো, কোনো বাজে এফেক্ট পড়লো না, সব ভালো যাচ্ছে, সব ভালো যাচ্ছে, মানে সাংঘাতিক ভালো যাচ্ছে। কি করে বোঝা গেল? ওদের বাড়িতে বললো না রাধা গোবিন্দর পুজো হয়, ওই রাধা গোবিন্দর পুজোতে ওর বাবা মা বাড়িতে বহুত বড় করে পুরো অর্ধেক পাড়া খাওয়ায়, এরকম বড় বড় করে পুজো হয়। কারণ রাধা গোবিন্দর পুজোর আগে ওরা খুব গরিব ছিলেন। যবে থেকে রাধা গোবিন্দ ঠিক বাড়িতে এনেছেন ওদের আয় উন্নতি সব বেড়ে গেছে। আর আরেকটা জিনিস এটা সবাই নোটিস করতো, যখন ও পজেস দুবার পজেস হয়েছিল, দুবারই ও উপরে যেত না। ও পজেশন টাইমে হারিয়ে উপরে যেত না, যা করতো নিচে থাকতো। কেউ ওপরে উঠে পারবে না। দরকার পড়ে সেই জিনিসটা যদি না আনা হয় সে আনবেই না, জিনিসটা হাজার দরকারি হলেও আনবে না, কিন্তু ওপরে যাবে না। এবার গিয়ে কি হয়, বাড়িতে পুজো, এবার বাড়ির মেয়ে মানুষদেরকে আমরা অবশ্যই মেয়ে মানুষরা পুজোর সময় বাড়িতে কি করি, শাড়ি পরি, ভালো করে রেডি হই, ঠাকুরের কাজ করি, ঠাকুরের বাসন ধুই, ঠাকুরকে সাজাই, আরো বাকি যা যা কাজ থাকে সব করি। তো মেয়েকে কিছুতে সেদিনকার বাড়িতে রাখা যাচ্ছে না। গান চালানো হচ্ছে, বক্সের মধ্যে ঠাকুরের গান চালানো হচ্ছে, মেয়ে চিল্লা মিল্লি করে ফাটিয়ে দিচ্ছে, নিজের গা চিড়ে দিচ্ছে, নিজের গা পুরো চিড়ে ফাটিয়ে দিচ্ছে। তখন ওর মা ভাবছে তোর শরীরে কোনো কষ্ট হচ্ছে, আমার ভাই চিল্লাচ্ছে, কিছু বলছে না। মানুষ যেরকম কান্না করতে করতে চিল্লায় না খুব কষ্ট হলে, কোনো বাজে এফেক্ট না, নর্মালি কান্না করতে করতে চিল্লাচ্ছে। টু বি কনফিউজ আর কি হচ্ছে এটা, সবাই ভাবছে কি হচ্ছে, কি কোথায় কষ্ট হচ্ছে, কেউ বুঝতে পারছে না। ওর মা তো পুরো পাজলড হয়ে যাচ্ছে, বলছে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। যে ঘর থেকে বেরিয়ে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, মেয়ে পুরো ঠিক, মেয়ে পুরো ঠিক, মেয়ে কিছু হচ্ছে না। মেয়ে ইচ্ছা করে ভাবো কতটা, মানে বলবো কিরকম শুনতে কিরকম লাগবে। মেয়েটার সেলাইন করার টাইমে যে ওর মা চিল্লেছে, পেটে পেটে ব্যথা হয়েছে, আর সত্যি শরীরের জলটা কম ছিল। সেলাইন দেবে বলে চ্যানেল করেছে, চ্যানেলটাকে ইচ্ছা করে হাত দিয়ে এমন টেনেছে ওর হাতের মধ্যে শিরা কেটে গেছিল। ওই সেখানকার হসপিটালে রাখতে হয়েছিল বলে ও পুজোতে থাকতে পারেনি, ও পুজোয় থাকতে পারেনি। তুমি কল্পনা করতে পারবে জিনিসটা? আমরা ভাবছি যে কি হলো এটা, একটা সুস্থ সবল মানুষ জিনিসটা কোনোদিনও করবে? হাত থেকে চ্যানেলটাকে এরকম ভাবে টানলো। মানে আমাদের চ্যানেল ফ্যানেল করলে খুব মানে কি গেড়ে পাকা হলেও অন্তত ফোটাফুটি করবে, এরকম টেনে দেবে? টেনে দিয়েছে। পুজো থেকে তো এখানে চলে এসছে, রাত্রিবেলায় ডক্টররা দেখছে মেয়েটা বেডের মধ্যে একবার শুচ্ছে উঠছে, শুচ্ছে উঠছে, শুচ্ছে উঠছে আর হাসছে। ওর বাবা মাকে ডেকে বলে ওর বোধহয় মেন্টাল কোনো প্রবলেম হয়েছে, আপনারা মেন্টাল হসপিটালে নিয়ে যান। তখন বলছে যে ওর বাবা বলছে কেন? বলছে আপনার মেয়ে সারা রাত্রি এরকম করছে, আমরা যত বলছি তত হাসছে। অবশ্যই এটা যেই দেখবে সেই তাই বলবে না, হসপিটাল ডক্টর সায়েন্সের জায়গায় তুমি এইসব ঢোকাতেই পারবে না। তো বলছে ওর মেন্টালি কোনো প্রবলেম হয়ে গেছে, ওর হাত এরম চ্যানেল খুলে নিচ্ছে, এরম বাজে ভাবে উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে বসছে। এগুলো কি? আপনারা ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যান। ওর বাবা মা খুব কান্নাকাটি করছে যে কি হলো মেয়ের আমার। নর্মাল, ওর মেয়ে খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে, বাবা মায়ের সাথে নর্মাল কথা বলছে, আর আরো দিন দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে।
সাংঘাতিক সুন্দর দেখতে, যত দিন গেছে মনে হচ্ছে রূপ ফেটে পড়ছে। ওর মা না প্রতিদিন ধুনো দিত ঘরে, মানে সন্ধ্যা দেওয়ার সময় যে ধুনো দেওয়া হয় না, ধুনোচিতে, ওর মা ওরকম ধুনো দিত, যেরকম হয় সন্ধ্যা দিলে যেরকম করে। আর ওই ঠাকুরের নাম গান করতো। মেয়েকে যখন হসপিটাল দিয়ে এনেছে, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে তুলে না ওই ওপরের ঘরে, মানে ঠাকুর ঘর যেখানে, ওইখানে শুইয়েছে। মেয়েটা চিল্লাচ্ছে, যে মেয়ে অগরে ঘুমাচ্ছে সেই মেয়ে চিল্লাচ্ছে, আমাকে এখান থেকে নিয়েছে, আমাকে এখানে রাখিস না, আমি নয়তো থাকতে পারবো না ওর সাথে। বলছে আমাকে এখান থেকে নিয়েছো, না তো আমি ওর সাথে থাকতে পারবো না, আমাকে এখান থেকে নিয়েছো, আমি ওর সাথে থাকতে চাই। তোর বাবা যদি কার সাথে থাকতে চাস, এবার ওর বাবা যেন একবার পজেস্ট হয়ে গেছে, আর হবে না। বাবা তো বুঝতে পারছে না, আমাকে এখান থেকে তো নিয়েছ, আমি এখানে থাকতে পারবো না, আমি যদি থাকে আমি এখানে থাকতে পারবো না, এখানে আমি ওর সাথে থাকতে চাই, এরা আমাকে বলছে। এরপরে গিয়ে ওর ঠাকুমা ডাউট করে যে আবার কেস হয়েছে। ঠাকুমা বলে আমার মনে হচ্ছে আবার গন্ডগোল হয়েছে। ওর মা বলছে না না, আর গন্ডগোল হয়নি, আমার মনে হচ্ছে আমাদের সাথে মজা করছে। ঠাকুমা বলছে যে আমার মনে হচ্ছে না মজা করছে। তখন বলছে তাহলে ঠিক আছে, গঙ্গা জলটার গায়ে একবার দিই। গঙ্গা জলটার গায়ে যখন দিল, মেয়ে কোনো রিয়াকশন দিল না। কেন বলতো? তখন আর ছিল না তো, শরীরে তখন ছিল না, ও বেরিয়ে গেছিল তখন। হয় না, পোজেস করলে অল টাইম থাকে না কিন্তু শরীরে, একবার বেরোয় একবার ঢোকে, বেরোয় ঢোকে। তখন ছিল না মেরে যায়। তো বলছে আমি বলেছিলাম তো কিছু হয়নি। সেদিনকার আমি ওদের বাড়িতে যাই। কেন? আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই, এই জিনিসটা আমার নিজের চোখে দেখা। মা এবার কি বলতো, আমরা যখন পুজো দিয়ে এসে একটা কথা আছে না, প্রসাদ মানুষকে যত দেবে তত তোমার আশীর্বাদ। তা আমরা না খুব প্রসাদ দিই, অল্প অল্প হলেও না মুখের মধ্যে দানা দানা, যতজন পরিবারে বেরোয় সবাইকে দিই, না সবাই খাও। এরপরেও লোক থাকলে যদি বেঁচে থাকে আমরা ওটাকেও ভাগ করে 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 সবাইকে দিই, যে একটু একটু করে মুখে দাও। আমরা গেছি ছুটে ছুটে নিয়ে গিয়ে আমরা একটা প্যারাকে 4 ভাগ করেছি, আর দক্ষিণেশ্বরের ফুলটা নিয়ে গেছি। নিয়ে যেতে বোন বলেছিল যে দক্ষিণেশ্বরের মায়ের ফুল নিয়ে আসবে দিদি, একটু বইয়ে রাখবো। যে বলেছিল যে আমার রাধা গোবিন্দর বেলপাতা আর তোমার ওখানের ফুল মিলিয়ে আমি বইতে রাখবো, তুমি আমাকে এনে দিও। ফুল নিয়ে গেছি আর প্যারা নিয়ে গেছি, সন্দেশটা। আমি দিদিমাকে বলছি ততক্ষণে ওকে নিয়ে নিচে নামিয়ে চলে এসছে, মানে ওকে নিচে আছে, ঠিক আছে, দিদি নিচে বসে আছে, জুয়েলারি বানাচ্ছে। আমি গেছি, ফার্স্টে না সব নর্মাল, ও কিন্তু তখন পোজেস ছিল না, তখন ওর শরীরে ছিল না, নর্মাল। ও বসে আছে, হাসছে, খেলছে। আর ও না আমাকে সব বলতো, মানে হয় না যে একটা বেস্ট ফ্রেন্ডকে যেরকম সব বলে না, সব বলতো। এবার আমার না এক্সাম চলার জন্য আমি বেশি ওর বাড়িতে যেতে পারছিলাম না অনেক দিন ধরে, মোটামুটি 1 মাস 1.5 মাসের মতো যেতে পারছিলাম না। আর ওর পুজোর দিন করে আমি জাস্ট গেছি, ওদের ঠাকুরের মুখ দেখে রাত্রিবেলা ওদের যে হয় না খিচুড়ি ভোগ খাওয়ানো, ওই খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আমার এক্সাম ছিল বলে পড়ছিলাম আমি তখন, তার সন্ধ্যে রাত অব্দি পড়ছিলাম, মাঝখানে ওই খেয়ে এসেছি। তো ওর জন্য আমার একদম কথা হতো না। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি পুজো দিয়ে এসেছি। এবার এই যে পুজো নিয়ে প্রসাদ নিয়ে গিয়ে আমি ওই মায়ের হাতে দিলাম। মায়ের হাতে দিয়ে বললাম জেঠিমা নাও, আমি একটা প্যারাই আনতে পেরেছি, কারণ সবাইকে দিতে হয়েছে, প্রায় 30 জনের মতো দিতে হয়েছে। এই 15টা প্যারাকে 30 জনের মধ্যে আমাকে ভাগ করতে হয়েছে। তো একটাই ছিল, তোমরা একটু ভাগ করে করে খাও না, আর বোনকে ফুলটা দিয়ে দিও, দক্ষিণেশ্বরে ফুল আনতে বলেছিল। দিয়ে দিলাম। আমি দিদি রুমে গেলাম, আমি দেখি দিদি নর্মালি হাতে জুয়েলারি বানাচ্ছে। ওই তোমার হট গ্লু, জানো তো হট গ্লু, আমি দেখছি ও হট গ্লু দিব্যি বানাচ্ছিল, ঠিক আছে, ভালো বানাচ্ছে। আমি গিয়ে আবার ওর কানের গুলোকে নিয়ে একটা, আমার কানের নিজের কানেরটা খুলে আমি কানের গুলো পরে পরে বলছি মা কি সুন্দর। তারপর ফটো তুলছি। আমি কি করতাম বলতো, ও জুয়েলারি গুলো বানাতো, আমি পরে পরে না ও আমাকে মডেল বানিয়ে ফটোগুলো তুলতো, তুলে ওর স্ট্যাটাসে লাগাতো, এফবি তে পোস্ট করতো, ইউটিউবে ব্লগ বানাতো, ঠিক আছে।
আমি ওর সাথে বসে আছি, আমি বললাম যে কি রে এখন শরীর ঠিক আছে? অনেকক্ষণ না চুপচাপ থাকার পরে আমাকে বলছে, জানিস তো সিমি, আমার না কিরকম হয় শরীরের ভেতরে। বললাম কিরকম হয়? বলছে আমার না ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় আমাকে কেউ টাচ করে, খুব প্রাইভেট ভাবে টাচ করে। কি বলিস? আমি এবার আর কি মানে বলছি যেরকম হয় আর কি, বন্ধুরা বন্ধুরা আর কি মানে তোর বয়ফ্রেন্ড আসে হয় না যেরকম, ওরকম ভাবে আমি আর কি মেরে বলছি। বলছে না রে, ও না, আমি ওকে মুখটা দেখে বুঝতে পারছি যে ও ঠিক ফিল করছে না। আমি তা না ক্যাজুয়ালি বলে আসছি আর কি মারার ছলে, বয়ফ্রেন্ড। ও গানে বোঝানোর পরে বলছে তুই বুঝবি না থাক। তখন আমি সিরিয়াস হয়ে গিয়ে না আমি ওকে বললাম যে না তুই বল। বলছে হ্যাঁ রে, আমার মনে হয় যে কেউ আমাকে টাচ করছে। তখন আমি টাচগুলো ফিল করতে পারি, আমার গায়ের ওপর নিঃশ্বাস পড়ছে, আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে। আমার যখন এই ফিল গুলো করতে করতে না তারপরে আমার কিছু মনে থাকে না। সকালে যখন আমি আমার জ্ঞান আসে বা আমার ঘুম ভাঙে, আমি দেখি আমার সারা গায়ে রক্ত জমে থাকে। বললাম কি বলছিস? তখন আমি আর আমি না এরকম হরর পডকাস্ট প্রচুর শুনি, প্রচুর শুনি, মানে আমার প্রচন্ড ভালো লাগে শুনতে। তো আমি অনেক ব্রডকাস্টে এরকম শুনেছিলাম যে এরকম হয়। আমি না কথাটার সঙ্গে সঙ্গে জেঠিমাকে বললাম, জেঠিমা আমি এরকম ব্রডকাস্ট শুনি, প্রচন্ড হরর ব্রডকাস্ট, এরকম তারপরে তোমার কল রেকর্ডিং এরকম অনেক শুনেছি আমি। এরকম এরকম না দিদির সাথে প্রবলেম চলছে, তোমরা সব নর্মাল ফিল করছো? দিদি পুরো নর্মাল আছে। দিদিমা না কিছু বুঝতেই পারেনি এতদিনে, জানো তো। দিদিমা পুরো বলে হ্যাঁ ও তো পুরো ঠিক আছে, দেখ কত ফ্রেশ, ওর মুখ হাত গা পা। তাহলে ওর গায়ে যেরকম রক্ত জমে যাচ্ছে এসব হচ্ছে। বলছে হ্যাঁ আমিও দেখেছিলাম। ও কি বললো? ও এরকম এরকম বললো যেরকম নাকি ওর মা খুব না নর্মাল ব্যাপারটা নিল। আমি জানি না ওর মা খুব ব্যাপারটা নর্মালি নিয়ে নিল। আমার মনে হয় না একটা খোট কেন এরা নাচছিল, না এখানে আমি অনেকটা জড়িয়ে আছি এই স্টোরিটাতে। আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে সারা রাত্রি শুয়ে আমি শুয়ে শুয়ে ভাবছি যে দিদি এগুলো বলছে। আর সত্যি কথা বলতে না, ও কোনো উৎপাত করতো না, উৎপাতটা খুব বেশি পরিমাণে হতো না। আমি শুয়ে আমি না ভাবছি যে এরকম কেন হলো। আমি বললাম যে আজকে না এটা কি হচ্ছে, আমি কাল সকালে গিয়ে দিদিকে জিজ্ঞেস করবো। আমি যখন সকালবেলা গেছি, ওর দরজাটা বন্ধ। কটা বাজে তখন? 11টা বাজে আমি গেছি ওদের বাড়িতে, দরজাটা বন্ধ, লক করা নেই। আমি দরজাটা খুললাম, হট গ্লু, গ্লু গানটা হয় না যে হট গ্লু গানটা, ওই হট গ্লু গান ও নিজের হাতের মধ্যে লাগাচ্ছে। ভাবো, ওই হট গ্লু গানটা নিজের হাতের মধ্যে লাগাচ্ছে। তুই কি করছিস? হাতটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে হাতটার মধ্যে জল টল দিয়ে কাপড় টাপড় দিয়ে মুছেছি। ওই পুরো চুপ আমার মুখের দিকে তাকিয়ে না নর্মালি তাকিয়েই আছে, এক দৃষ্টিতে তাকিয়ে, কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। যে বলবে যেরকম মানে প্রেমে পড়ে গেলে যেরকম ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে, ঠিক ওরকম আমার মুখের দিকে ওরকম হা করে এক নজরে দেখ তাকিয়ে। আমি তুই কি পাগল হলি? তুই কি করছিস সেগুলো? আমি তো কিছু করছি না। বললাম যে বল কালকে কি ফিল করলি? সব ঠিক আছে? ওরকম ফিল হচ্ছিল কেউ টাচ করছে? বলছে ওকে আমি খুব ভালোবাসি। বললাম কাকে? আমার বয়ফ্রেন্ডের নাম নিয়ে বললাম দাদাকে। চিল্লে বলছে না, একদম না, চিল্লে চিল্লে বলছে। আমি নর্মালি শুনলাম, আমি বুঝতে পারলাম না মাথার ওপর থেকে কাবুতর উড়ে গেল এরকম একটা ব্যাপার। আমি শুনলাম, শোনার পরে বলছে না ও না। তাহলে কে? ঠিক করে বল কে তাহলে। তখন বলছে না কেউ না, বলে শুয়ে পড়লো। হুট করে পাশ মুখ মানে মুখটা পাশ ফিরে শুয়ে পড়লো। বললাম কি রে বল। ওরা আমি না খুব মানে কি বলতো লাফালাফি ঝাপাঝাপি করি, লাফালাফি ঝাপাঝাপি করে না আমি বলছি কি রে বল বল বল, কি রে বল বল, কি রে কি হলো?
ও বলে ডিস্টার্ব করিস না, চলে যায় এখান থেকে, আমাকে আর ওকে একা থাকতে দে। আমাকে আর ওকে একা থাকতে দে, আমার ভাই শর্ট হয়ে গেছে, আমি বুঝে গেছি না ভাই আমি এখানে আর 1 মিনিট থাকবো না, ও থাক। আমি একাই থাকতে দিলাম, তোরা থাক বাবা একা। আমি ছুটে ছুটে জেঠিমার কাছে গেছি, আমি জেঠিমা এগেন পজিশন কেস আছে, জেঠিমাকে তো বোঝাতে পারছি না আমি। জেঠিমাকে বললাম, জেঠিমা এখন ওর গায়ের উপর জলটা দাও, দেখো শিওর এখন ওকে রিয়াক্ট করবে, যে দেখো। জেঠিমা বলছে দাঁড়া তো, জেঠিমা না জলটা ধরতে পারবে না। আমি হাতে করে জলটা নিয়ে গেছি, ধরতে ধরতে উচ্চিক দরজা খুলেছি, চিল্লামিল্লি স্টার্ট, দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, আনবি না সামনে। দেখো জেঠিমা কি বলতে পারে এটার পরে, এটা পরে কি বলবো, আর কিছু বলার আছে? জেঠিমা বলছে এবার কি করবো আমি, আর নিয়ে চলো, খুব ক্যাজুয়ালি নেওয়া হচ্ছে ওই বারেরটা, ঠিক আছে? জানে না যে এই বারেরটা ওর মেয়ে কোন দুর্দশা হতে চলে যাবে। খুব ক্যাজুয়ালি নিচ্ছি, এবার কি করবো আমি? তাহলে চলো নিয়ে চলো আবার ওকে। ও বলছে আবার, এটা আবার হলো? সে কি উনি ওই ওই আগেরটাই কি এলো? না না আগেরটা না, না আমি বলেছি যে আগেরটা কি নতুন সেটা আমি জানি না, মোট কথা কিছু না কিছু তো একটা আছে। তখন বললো যে তাহলে এখন তো রিয়াক্ট করছে না, ওর বাবা আসুক, ওর বাবাকে বলবো কালকে ছুটি করতে, কালকে নিয়ে যাবে। এই কথাগুলো না পজেসড কেউ থাকলে ঠিক চত্বর এরিয়াতে এই কথাগুলো ডিসকাস করতেই নেই, এটা আমাদের মাথায় ছিল না। আমাদের ছিল না, সব থেকে বড় ভুল ছিল সেদিনকারই নিয়ে যাওয়া উচিত ছিল ওকে, এটাকে নিয়ে যায়নি। ওর বাবা ছিল না, ওর দাদা ছিল না, কিন্তু মহিলা মিলে কি নিয়ে যাবে গো, কাকারাও কেউ নেই, সবাই কাজে চলে গেছে। রাতের বেলা ওর বাবা এলো, বাবাকে সব বললো, মেয়ে ঘুমাচ্ছে, 9টার সময় আবার গিয়ে দেখলো মেয়ে ঘুমাচ্ছে। 12টা অব্দি বোধ হয় 7 থেকে 8 বার ওর মা গিয়ে দেখে এসছে, দেখে পুরো নর্মালি ঘুমাচ্ছে, কোনো মানে কোনো মুভমেন্ট নেই, সেম ভাবে সেম পজিশনে ঘুমাচ্ছে। এবার না ওর মা রাত্রি 1টার সময় ওর মা দেখছে মেয়ে ঘরে ঘুমাচ্ছে, মেয়ের জামা, মেয়ের মানে পোশাক, গায়ের সব পোশাক গায়ে নেই, সব খোলা, পুরো শরীর লাল হয়ে আছে, চেলা কাঠ দিয়ে পেটালে যেরকম গা লাল হয়ে থাকে না, ওরকম চেলা কাঠ দিয়ে পেটালে ওরকম লাল পুরো গার। মেয়ে না বহুত ফর্সা, ওর মেয়ে প্রচুর ফর্সা, মানে জেঠিমার মেয়ে। গায়ের মতন চালা কাঠের মতো দাগ, মনে হচ্ছে কেউ মেরেছে ওকে। জেঠিমা সঙ্গে সঙ্গে নিয়ে ও গায়ের একটা চাদর মুড়ি দিয়ে দিয়েছে, কারণ বাবা এসছে তো, যদি বাবা দেখতে আসে মেয়েকে যদি এরকম দেখে, কিছু তো নেই শরীরে, তো কিছু নেই, উলঙ্গ হয়ে শুয়ে আছে। ওর মা সঙ্গে সঙ্গে বাবাকে কি বলে, এরকম হয়েছে বলছে, ওর বাবা বলছে তুমি যাও মেয়ের কাছে কিছু ঘুমাও, মেয়ের কাছে ঘুমাও। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, ওর মা যখন ওর পাশে এসে শুলো না, গায়ের মধ্যে চাদরটা লাগানো, ওর মা দেখছে চোখের সামনে ওই চাদরটা নিজে নিজে খুলে যাচ্ছে, ওর মা ওকে জড়িয়ে ধরে চাদরটা জড়িয়ে ধরে শুয়ে আছে। 3টে অব্দি এরম ভাবে রাত্রিটা কাটলো। 3টের সময় উঠে মেয়েকে দেখছে ওরকম পুরো জামা প্যান্ট সারা উলঙ্গ অবস্থায়, যে ছাদের যে জানো তো যে পাঁচিলটা হয় না, ছাদের পাঁচিল, যে ওদের 2টো ছাদ বলেছিলাম তো, একটা উপরের ছাদ আছে যেটা ছাদের মধ্যে একটা ঘর আছে, আর সেকেন্ড একটা ছাদ আছে যেটা তোমার মন্দির আছে, তার উল্টো দিকে কিছু ছাদটা পড়ে, সেই ছাদটা, ওই মন্দিরের পাশে ছাদটা না, তোমার উপরের ছাদটা, মানে প্রথম ছাদটা, ওই ছাদের মধ্যে ও হাঁটছে। এবার তাহলে প্রশ্নটা এলো, যেহেতু দোতলায় তো ঠাকুর আছে, ও তাহলে উপরে গেল কি করে? ও ওপরে গেছে
আমাদের বাড়িটা আর ওদের বাড়িটার মাঝখানে না একটা গলি মতো আছে। সেই গলিটা থেকে ভাবো ওই রাত্রের অবস্থায় ওরকম উলঙ্গ অবস্থায় রাস্তায় বেরিয়েছে। রাস্তায় বেরিয়ে গলির মধ্যে গিয়ে তুমি এরকম টাইপের ঘর দেখেছো যে বাড়ির বাইরে সিঁড়ি থাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির বাইরে হায়দ্রাবাদে তো বেশিরভাগ ওরকম। হ্যাঁ হায়দ্রাবাদে তো বেশিরভাগই ওইরকম। হ্যাঁ, গলি বাড়ির বাইরের দিকটা সিঁড়ি, মানে বাড়ির ভেতর না, 3 তলা ঘুরে 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 যেতে হয়। এবার ওদের ঘরটার সাথে আমাদের ঘরটা আর মাঝখানে ত্রিকোণা ঘর, ঠিক আছে? ত্রিকোণা বাড়িটা, ওই বাড়ির ছাদ থেকে ওই বাড়িতে এসছে, ওদের ছাদে গিয়ে দেখছে যেরকম ভাবে ইন্ডিয়ান স্টাইল পটি করতে বসে না, ওরকম ভাবে ও ছাদের মধ্যে বসে আছে, ওই বিয়ের মধ্যে পাঁচিলের মধ্যে। ওর মা গিয়ে দেখছে 3:30 বাজে। ওর মা ওর নাকটা জোরে নিয়ে বলছে নাববি তুই, বলে ওর মাকে ঠাসিয়ে 2টো চড়, ঠাসিয়ে 2টো চড়। ওর মেয়ের সঙ্গে সঙ্গে সেখানে ফিট পড়ে গেল, সঙ্গে সঙ্গে সেখানে ফিট পড়ে গেল। ওর মা ওকে নিয়ে মানে ওর বাবাকে ডাকলো, বাবাকে ডেকে বাবাকে কোলে কোলে, মানে ওর মা একটা চাদর নিয়ে এলো, মেয়েকে ঢাকা দিয়ে দিল, বাবা ওকে নিয়ে রুমে গিয়ে শুয়ে দিল। পুরো সেদিনটা ঘুমালো, সেদিনটা মানে কি পুরো দিনটা না, ঘুমালো। ওই তোমার রাত্রিবেলা 3:30 থেকে শুরু করে ভোরবেলা না, ওই তোমার দুপুরবেলা, ভোরবেলা কি বলছি, দুপুরবেলা ওই কটা 3টে, দুপুর 3টে অব্দি ঘুম আসলো। কেউ তুলতে পারেনি ওকে, ডেকে যাচ্ছে, কেউ তুলতে পারছে না ওকে, ঘুমিয়ে যাচ্ছে। 4টের সময় ওকে নিয়ে যাওয়া হলো পাগলা বাবা মাজারে এগেইন। ওকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পুরো গাড়িতে করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার মধ্যে কোনো বাজে এরকম কিছু নেই যেটার জন্য মনে হবে ও ভাই অ্যাক্সিডেন্ট করার চান্স আছে। ওদের গাড়িটা ড্রাইভার যে চালাচ্ছে না দেখি গর্তের মধ্যে একটা চাকা পড়ে গেছে, বড় গর্ত ঢুকে গেছে। মেয়েটা হাসছে, দিদি হাসছে, সবাই ওরকম অ্যাক্সিডেন্ট হলো, হাতে সবার লেগেছে, একবার গায়ে কারোর গায়ে লেগেছে, ও দিদি হাসছে, বলছে এটা হতেই হতো। বাহ, এটা আমি শুনেছি মুখে, আমি মনে মনে ভাবছি বাহ ভালো কথা। ওকে নিয়ে যাওয়া হলো, ভালোই ভালোই ঢুকে গেল। ভাবো এরকম শুনেছো বন্ধু, ভালোই ভালোই ঢুকে গেল। ও ভালোই ভালোই মাজারে ঢুকে গেল। মাজারে ঢুকে মুসলিমরা যেভাবে নমস্কার করে না, ও দেখছে, ও বাঙালি কিন্তু দিদি কিন্তু বাঙালি, দেখছে কোন একটা গাছ দেখে, 4-5টা গাছ দেখে, কিছু গাছপালা দেখে না, ও প্রণাম করছে। বাবা এসে বলছে কি চাস তুই? না 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 না, এটা ভুল বললাম আমি, এটা ভুল বললাম, মিস করে গেলাম আমি ব্যাপারটা। ওর মা বলছে যে ও আবার পজেসড হয়েছে। বাবা বলছে কোথায়? ও কোনো অ্যাক্টিভিটি করছে না কেন, ও যে ঢুকে গেল ভেতরে। তখন বলছে যে না, ও বাড়িতে এরকম করেছে, এরকম কালকে রাত্রিবেলা এরকম হয়েছে। সব শুনলো, পুরো প্রথম থেকে শুনলো, যা যা আমি বলেছি, যা যা ওর মা দেখেছে, যা ওর বাবা দেখেছে, সব শুনলো। ওর বাবা বলল আমরা শিওর যে চলছে, কোন রকম প্রবলেম চলছে। গেল বাবা একটা কাজ করলো, কি একটা মন্ত্র পড়ে ওর গায়ের উপর যেটা ধুলো দিল, তখন ও পুরো একদম অ্যাক্টিভ, যে কি হয়েছে, আমার গায়ে সব দিচ্ছিস কেন, আমার তো গা জ্বালা করছে। খুব নর্মালি চেল্লামিলি করছে না কিন্তু, বলছে আমার গা জ্বালা করছে, কেন করছিস তুই এগুলো? বলছে কে তুই আর কেন এসছিস? বলছে আমি ওকে ভালোবাসি। এরকম বলছে আমি ওকে ভালোবাসি। যে ভালোবাসিস? হ্যাঁ আমি ওকে ভালোবাসি। বলছে কি করে চিনিস তুই ওকে? বলছে ও রাস্তা দিয়ে হাঁটছিল, ও নিজে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়েছিল,
যে আমি ওকে সব দিয়েছি, ওর সৌন্দর্য, ওর ধন সম্পদ, এরকম ভাবে বলছে নাকি ধন সম্পদ নাকি টাকা পয়সাটাকে আরেকটা কি ভাষায় বলে। তখন বলছে ও নিজে খেটে করে নেবে, তোকে দিতে হবে না, তুই চলে যা। যে না, আমি ওকে ছেড়ে যাবো না, যাই হয়ে যাক না কেন। ওর সাথে আমি সব মানে যেরকম আমরা বলি না, মানে আমরা বলি মানে কি, সব যাদের ব্রেকআপ হয়ে যায় বা যাদের কিছু হয়েছে না তারা বলে না এরকম যে ওর সাথে আমার সব হয়ে গেছে, আমি কি করে ওকে ছেড়ে যাবো। এরকম বলছে ওর সাথে তো আমার সব হয়ে গেছে, আমি কি করে ওকে ছেড়ে যাবো। এরকম বলছে আমার কি আমার আমার মুসলিম ভাষায় একটা কিছু বলেছিল, যেটা হয় না আমার শিক্ষা এরকম নয়, ওটাকে কিছু একটা ভাবে বলেছিল যে কারোর সাথে এটা করে আমি তাকে ছেড়ে চলে যাব, আমি ওকে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে যাব, তাতে আমি থেকে যাব। তখন বলছে তুই যদি না ছেড়ে যাস ওর জীবনটা শেষ হয়ে যাবে। বলছে ওর জীবনটা তৈরি আমি করছি, আর আমি থাকলে ওর জীবন শেষ হয়ে যাবে। বহু তখন ঝাড় ফুঁক করে ওর গায়ের মধ্যে ঝ্যাটার বাড়ি, যাও কত 20-25 বার খেয়েছে ঝ্যাটার বাড়ি। ওকে বলছে আমি নয়তো ওকে নিয়ে যাব, নয়তো আমি যাব না। কত কিছু হওয়ার পরেও ভাবো কতটা পাওয়ারফুল ও। কিছুতে তখন পাগলা বাবার তো বহুত বড় বাজার, বলছে যে প্রচন্ড পাওয়ারফুল, আমরা আমাদের 100% চেষ্টা করছি। 3-4 জন ওঝা মিলে এসে ওকে করছে এরকম। ও কিরম বলতো বসে আছে, আর ছেলেরা যেভাবে বসে না ঠিক পাটাকে তুলে একটুখানি ওই হাঁটু গেড়ে বসে, বাট পাটাকে তুলে হাতটাকে হাঁটুর উপর রেখে বসে, ওরম ভাবে বসে ঘাড়ের মধ্যে হাত রেখে বসে না, ঠিক ওরম ভাবে বসে ও দুলছে, চিল্লাচ্ছে। ওর গায়ের মধ্যে যখন ওগুলো দিচ্ছে চিল্লাচ্ছে, কিন্তু ও হারগিজ ছেড়ে যাবে না। এবার কি হয়, ছেলেটা কি করে, মানে ওই ছেলেটা ওরকম ভাবে দুলছে, ওরকম ভাবে দুলছে, ওকে কেউ ছাড়াতে পারছে না। এক লাস্ট গিয়ে অনেক কিছু করার পরে গিয়ে ও নর্মালি ঠিক হয়। কি হয় তখন ওই তান্ত্রিকটা বলে তুই যে যাচ্ছিস তুই কি প্রমাণ দিয়ে যাবি। যেই পিতলের কলসি মানুষ মেয়েরা কোকে চাগাতে পারে না, সেই পিতলের কলসি বলছে আমি এই ভর্তি কলসিকে দাঁতে করে নিয়ে যাব, যেই মুহূর্তে যেখানে গিয়ে আর এই কলসিটা পড়ে যাবে, কলসিটা পড়লে ও অজ্ঞান হয়ে যাবে, সেখানে ভাববে আমি চলে গেছি। সেই ধুলো ওর গায়ের মধ্যে দিয়ে ওকে নিয়ে চলে যাবে, আমি চলে যাব। তখন বলছে এরপরে কি আবার আসবি? না, আমি আর আসবো না, আমি আর আসবো না, এটা বললো। ও তারপরে সব নর্মাল হয়ে গেল, এরকম মুখে করে কলসি নিয়ে গেছে, তারপরে গিয়ে পুরো সব নর্মাল, এখন সব তো ভালো আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, একটা কথা ছিল দুটো টাইপের জিন থাকে, একটা ভালো জিন থাকে, একটা খারাপ জিন থাকে। ভালো জিনটা ধরলে কি হয়, অতিরিক্ত সৌন্দর্য বেড়ে যায়, আয় উন্নতি বেড়ে যায়। আর খারাপ জিনটা ধরলে না সব কমে যায়, লো হয়ে যায় সবটা। ওকে ভালো জিনে ধরেছিল, এটাই হয়েছিল। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তো আর দেরি করো না, বেশি বেশি করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। এরকম ঘটনা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই পরিবারটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লেগেছে ঘটনাটা জানিয়ে দিও। চলো আজকের মতন গুড নাইট, ভালো থেকো।